শুরু করছি 3টে 3 মিনিট 3 খবর। আর আমি সৈকত যে খবরের দিকে নজর রাখবো, ফের উত্তেজনা, রাজনৈতিক উত্তেজনা ভাঙড়ে। দুর্গাপূজার পর এবার কালী পুজোয় কি জনসংযোগ, কার কথা বলছি, কেন বলছি, আমি নীলাঞ্জনা বিস্তারিত জানাবো আপনাদের। আমি সব্যসাচী যে খবর চোখ রাখবো, সরকারি পদ পাওয়ার পর শোভন চট্টোপাধ্যায়ের নামে পোস্টার। বেহালা পশ্চিমে প্রাক্তন মেয়রের সমর্থনে পোস্টার। অজন্তা সিনেমা হলের পাশে শোভনের সমর্থনে ইতিমধ্যেই পোস্টার পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে। বেহালা নাগরিক মঞ্চের তরফে, সেরকমই লেখা ছিল পোস্টারে, বেহালা নাগরিক মঞ্চের তরফ থেকে এই পোস্টার পড়েছে। আর এতেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে শোভন চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের প্রার্থী? এই নিয়ে স্থানীয়তেই বেশ রাজনৈতিক মহলে একটা জল্পনা শুরু হয়েছে। যদিও শোভন চট্টোপাধ্যায়ের ওই পোস্টার কে বা কারা ফেললো তা নিয়েও একটা জল্পনা। শ্রেয়সী চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, আমরা শ্রেয়সীর কাছ থেকে আরও বিশদে জানতে চাইব। তবে বিষয়টা, যে পোস্টারের ছবিটা দেখছেন, সেই পোস্টার আজ সকালেই, এবং এই পোস্টারটা পড়েছে যেখানে শোভন চট্টোপাধ্যায় যখন এনকেডি এর চেয়ারম্যান হয়েছে, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এই পোস্টার। শ্রেয়সীর কাছ থেকে আরো বিষয়টা বুঝে নেব। শ্রেয়সী, দেখো, কার্যত কিন্তু শোভন চট্টোপাধ্যায় এনকেডি এর চেয়ারম্যান পদে তার নাম ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু যে জল্পনাটা এই মুহূর্তে সব থেকে বেশি জোরালো, সেটা হচ্ছে দলীয় কর্মসূচি, অর্থাৎ তৃণমূলের কর্মসূচিতে তিনি কবে যোগ দিচ্ছেন সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা চলবে। স্পষ্টত এনকেডি এর চেয়ারম্যান তার যেভাবে তার নাম ঘোষিত হয়েছে, তার মানে কিন্তু সেক্ষেত্রে স্পষ্টত এখন দলীয় কর্মসূচিতে যোগ দেওয়া তার সময়ের অপেক্ষা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেহালাতে অজন্তা যে সিনেমা হল রয়েছে, তার পাশে মেট্রো যে স্টেশন রয়েছে, সেই স্টেশনের নিচে অর্থাৎ মেট্রো স্টেশনে ঢোকার যে গেট, সেই গেটের মুখেই কিন্তু বিশাল বড় এই পোস্টার, যেখানে তিনজন সংস্থার নাম দেওয়া রয়েছে যারা এই পোস্টার দিয়েছে। এবং তার জন্য তোমাকে জানিয়ে রাখি যে সেই যে পোস্টার যাদের নাম দেওয়া রয়েছে, সেখান থেকে খুবই স্পষ্ট যে এরা প্রত্যেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত। ফলে বেহালাতে শোভন চট্টোপাধ্যায়ের নামে ফের পোস্টার পড়ছে, এবং সেই পোস্টার রাজনৈতিক কোনো তৃণমূলের সঙ্গে যুক্ত সংস্থারা দিচ্ছে। ফলে সেই বিষয়টাই কিন্তু খুব স্পষ্ট যে এই মুহূর্তে কিন্তু জল্পনা চলছে কবে তাহলে ফের তিনি শোভন চট্টোপাধ্যায় তিনি ফের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর কারাই পোস্টার ফেললো এই নিয়ে যেমন জল্পনা চলছে, আমরা রত্ন চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি অবশ্য বলছেন দলের মধ্যে যে বিশাল কোনো উৎসাহ রয়েছে তেমনটা নয়, এটা কোনো এক ব্যক্তির কাজ। কার কাজ, কি বলছেন রত্ন চট্টোপাধ্যায়, শোনাই। অরবিন্দ বোস বলে যে আগে সিপিএম করতো, কংগ্রেস করেছে, বিজেপি করেছে, আরএসপি করেছে। পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হওয়ার পরও শোভন চ্যাটার্জির হাত ধরে শোভন চ্যাটার্জির বাড়িতে গিয়ে রোজ বসে থাকতো ওই অরবিন্দ বোস। সেই অরবিন্দ বোসই এটা করেছে। কিন্তু আমি এখনো পর্যন্ত আলাদা করে কাউন্সিলর বা আলাদা করে নেতা কর্মীরা প্রচন্ড উচ্ছ্বসিত ওরকম কোনো ঘটনা এখনো অব্দি বেহালায় ঘটেনি। তাই এই একটা ছোট্ট হোর্ডিং নিয়ে এত মাতামাতি করার কোনো কারণ নেই। এতদিন পর ইচ্ছা প্রকাশ করেছেন, কাজ করবেন, উনি আসতে চাইছেন, কাজ করতে চাইছেন, নো ডাউট। আমি অ্যাজ এ ওয়াইফ আমি বলছি যে 8 বছর উনি যেভাবে সময় নষ্ট করেছেন, আর সময় নষ্ট না করে কাজ করুন। যদি উনি কাজ সত্যি করতে চায় পার্টির হয়ে করুন, আমরা তাকে স্বাগত জানাবো। আর এই কদিনের মধ্যে শোভন চট্টোপাধ্যায় বিজেপিতেও যোগদান করেছেন। আমরা বিজেপির সঙ্গে কথা বলেছিলাম, দেবজিৎ সরকার। বিজেপি অবশ্য এইসব নিয়ে কিছু ভাবতে রাজি নয়, অন্তত দেবজিৎ সরকারের দায়ী থাকবে। এটা সোশিও পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং তৃণমূল কংগ্রেসের এই সিস্টেমের মধ্যে ব্যক্তিগত ঘটনাকেও সামনে রাখা হয়, বিভিন্ন সময় তাই নিয়ে তোলপাড় করা হয়, মনে করা হয় যেন এটা খুব বড় কিছু হচ্ছে। কিন্তু আমরা দেখেছি আলটিমেটলি এটাও একটা মানুষের চোখে ধুলো দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়ার একটা সিস্টেম। এই ধুলোর ঝড়ের পেছন দিক থেকে অনেক কিছু দুর্ঘটনা ঘটে, যেটা রাজ্যের মানুষের স্বার্থের পরিপন্থী। ওনারা কি করবেন ওনাদের ব্যাপার, শোভনবাবু কি করবেন, রত্না দেবী কি করবেন, বা বাকি শোভনবাবুর সঙ্গে যারা থাকেন, একসঙ্গে যারা থাকেন, তারা কি করবেন, সেগুলো তাদের ব্যাপার। এর মধ্যে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বছর দুর্গাপুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল মণ্ডপে তিনি সকলে হাজির হচ্ছেন এবং রাস্তায় দাঁড়িয়ে তিনি ফুচকা খাচ্ছেন। যে একটা মণ্ডপের থিম ছিল পরিযায়ী শ্রমিকদের, বাংলার বাইরে যে হেনস্থার শিকার হতে হচ্ছে, সেই থিম ছিল। সেই মণ্ডপে তিনি যান, পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেন, তাদের উদ্দেশ্যে বার্তা দেন। এই ছবি অতীতে কিন্তু দেখতে পাওয়া যায়নি। আর এবার প্রশ্ন উঠছে
কালী পুজো কি একই রকম ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে? তার কারণ যেটা জানা যাচ্ছে নৈহাটির বড়মার দর্শন বন্দ্যোপাধ্যায় যাবেন এবং একই সঙ্গে এই প্রশ্ন উঠছে, তাহলে কি এটা জনসংযোগের নয়া কৌশল অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন, প্রবীরের কাছ থেকেই জানবো। প্রবীর, অতীত আমরা দেখলাম দুর্গাপুজো বন্দ্যোপাধ্যায়কে যে রূপে দেখা গেল অতীতে দেখা যায়নি, আর এবার কালী পুজোয় সামনে 26-এর নির্বাচন, এটাই কি তাহলে নয়া জনসংযোগের কৌশল? দেখো, আজকে আর কিছুক্ষণের মধ্যে নৈহাটির যে বড়মা মন্দির বা বড়মা প্রতিমা সেটা দর্শন করতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নৈহাটিতে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগেও যেতে দেখেছি, কিন্তু যেটা বিষয় হচ্ছে তাৎপর্যপূর্ণ বিষয়, আমরা দুর্গাপুজোর সময় দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অষ্টমী এবং নবমী, যেখানে সারা কলকাতার লোক ঠিক করছে, ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কিন্তু বেশ কিছু দুর্গাপুজো এবং প্রতিমা দর্শন করলেন। সেখানে দেখা গেছে সেখানে থিম ছিল কোথাও বাংলা বাঙালি, কোথাও পরিযায়ী হেনস্থা। এই থিমগুলো যেসব প্যান্ডেল করেছিল সেই সব প্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে। গতকাল আমরা দেখলাম যে লেক কালীবাড়িতে এইবার প্রথম যত সম্ভব সেটা প্রথমবার লেক কালীবাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল। তারপর বাড়ির যে কালী পুজো, যেটা প্রতিবার দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সামনের সারিতে থেকে পুজোর যা আচার নিয়ম তিনি পালন করেন, গতকাল সেই ছবি দেখা গেল। অর্থাৎ পুরো উৎসবের মরশুমে আমরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি অ্যাক্টিভ দেখেছি এবং স্বাভাবিকভাবেই দুর্গাপুজো কালী পুজোতে এই বিভিন্ন জায়গায় যাওয়ার পাশাপাশি রাজনৈতিক মহল মনে করছে যেহেতু 26-এর বিধানসভা নির্বাচন একদম সামনে, তাই আরো বেশি করে জনসংযোগে মন দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেক্ষেত্রে দলের সর্ববৃহৎ সাধারণ সম্পাদক নিজেও কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে তিনি গেছেন এবং মানুষের সঙ্গে কথা বলেছেন। স্বাভাবিকভাবেই 2026-এ বিধানসভা নির্বাচনের আগে আরো নিবিড়ভাবে জনসংযোগ ছাড়িয়ে নেওয়ার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রবীর, তোমাকে ধন্যবাদ। আর তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা তারা কিন্তু পুজো মণ্ডপে যান, এটা একদমই চেনা ছবি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে 26-এর নির্বাচন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দুর্গাপুজোর সময় দেখা গেল কিংবা কালী পুজোর সময় দেখা যাচ্ছে, তাতে এটা রাজনৈতিক মহল মনে করছে যে জনসংযোগের কৌশল 26-এর নির্বাচনকে সামনে রেখে। এবার বিজেপি কি ভাবছে এই নিয়ে? বিজেপির কি প্রতিক্রিয়া? রাহুল সিনহা বিজেপি নেতা কি বলেছেন শুনবো। তৃণমূলের অবস্থা এত খারাপ যেটা ইতিমধ্যে তৃণমূল বুঝে ফেলেছে, যার জন্যই এখন ভাইপোকে দিয়ে শুরু করাচ্ছে দেবদেবী দর্শন, দেবদেবীর পুজো। তার মানে তৃণমূল কংগ্রেস যে অনেকটা চাপে আছে, এই ঘটনাগুলো তার দৃষ্টান্ত। তবে যেখানেই যাক, যেখানেই মাথা ঠেকুক, ফলাফল যেটা হওয়ার সেটাই হবে তৃণমূল মুক্ত বাংলা। বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা, ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, আহত দুপক্ষের বেশ কয়েকজন। এর আগেও আমরা দেখেছি বারবার বিভিন্ন সময় উত্তপ্ত হয়েছে ভাঙড়, আবারও দেখা যাচ্ছে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, বাজি ফাটানোকে কেন্দ্র করে দুপক্ষের বেশ কয়েকজন সংঘর্ষে আহত হন বলে খবর। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা এবং ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে ভাঙড়, বিশেষ করে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে কিন্তু জমি দখলের লড়াই বলা যেতে পারে এক প্রকার। এর আগেও আমরা দেখেছি আইএসএফকে কটাক্ষ করেছেন শওকত মোল্লা, পাল্টা শওকত মোল্লা কিন্তু একেবারে চ্যালেঞ্জ দিয়েছেন, বিভিন্ন সময় মিটিং মিছিল করে শক্তি পরীক্ষা দিয়েছেন। এবার কিন্তু দেখা যাচ্ছে আবারও উত্তপ্ত, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত। শওকত মোল্লা কি বলেছেন শোনাবো। আইএসএফ গুন্ডামি করছে, সম্পূর্ণ নওশাদের মদতে এই ঘটনাগুলো ঘটছে। বোথ সাইড কমপ্লেন করেছিল থানায়, তারপরে তারা যখন এফআইআর করে থানা থেকে ফিরে আসে তখনই আইএসএফ আশ্রিত 10-12 জন গুন্ডা বাহিনী তারা গুলি বোমা বন্দুক নিয়ে, রড নিয়ে তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। 4 জন ইনজুরি হয়েছে, 2 জন হসপিটালে, 2 জন বাড়িতে। প্রসেনজিৎ সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। প্রসেনজিৎ, যেটা জানতে চাইবো, দেখা যাচ্ছে ছোটখাটো বিভিন্ন বিষয়ে ভাঙড় উত্তপ্ত হয়ে উঠছে। ভোটের সময় তো ভাঙড় একেবারে নিয়মিত শিরোনামে থাকে, কিন্তু বাজি ফাটানোকে কেন্দ্র করেও এত বড় রাজনৈতিক সংঘর্ষ। একদমই তাই। দেখো, ভাঙড় কিন্তু বারে বারে
খবরের শিরোনামে আসছে এবং বাজি পোড়াকে কেন্দ্র করে এবং সেই ছোটটা বাজি পোড়ায় এবং সেটা নিয়ে কিন্তু বড় আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত আইএসএফ এবং তৃণমূলের মধ্যে প্রথমে হাতাহাতি, তারপর কিন্তু মারামারি হয় এবং বেশ কয়েকজন দুই পক্ষে কিন্তু আহত হয়েছে, যাদের মধ্যে একজনা গুরুতর আহত, যার মাথায় কিন্তু রডের বাড়ি দিয়ে মারা হয়েছে বলে কিন্তু এমনই অভিযোগ। এবং আইএসএফ তৃণমূল একে অপরকে কিন্তু দোষারোপ করে এই মারামারির ক্ষেত্রে। তবে শওকত মোল্লা জানিয়েছে যে বিষয়টি আইএসএফ ইচ্ছাকৃতভাবে ওই এলাকাতে বাজি ফুটিয়েছে এবং সেই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের কারণে তৃণমূল যখন অভিযোগ করে তখনই পাল্টা এসে আইএসএফ মারধর করে এবং তৃণমূলের বেশ কয়েকজন আহত হয়েছে বলে কিন্তু শওকত মোল্লা জানিয়েছে। ধন্যবাদ প্রসেনজিৎ সর্দার, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। যেমনটা আপনারা শুনলেন যে ভাঙড়ে একেবারে বাজি ফাটানোকে কেন্দ্র করে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন, দেখতে পাচ্ছেন সেই ছবি। যদিও শওকত মোল্লা তিনি সরাসরি আইএসএফকে কাঠগড়ায় তুলেছেন, পাল্টা আইএসএফও তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে। ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষে রীতিমতো উত্তেজনা তৈরি হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে অসুর, মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন, অনেকগুলো অসুর ঘুরে বেড়াচ্ছে, বাংলার অসুরগুলোর নিধন হোক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে অসুর যে বক্তব্য, এই অসুরকে তাড়িয়ে তুঙ্গে জল্পনা। বিশ্বের শান্তি হোক, বাংলার শান্তি হোক, আশীর্বাদ করুক মা মমতাদিকে, আশীর্বাদ করুক ভালো করে। আগামী 2026-এ মমতাদি যেন অসুরগুলো দমন করতে পারে, সেই সব চাইলাম। অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে, সেই ওষুধগুলো যেন দমন হয় মায়ের কাছে, তাই চাইলাম। সবাইকার ভালো হোক, সবাই শান্তিতে যাক আর অসুরগুলো নিধন হোক। প্রত্যেক বছরের মতো এবারও দেশের বাড়িতে কালী পুজোয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যান এবং সেখানে গিয়ে মন্তব্য করেন। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই অসুর কাকে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিরোধীদেরই কি, তা নিয়ে চলছে জল্পনা। মৃত্যুঞ্জয় রয়েছেন আমাদের প্রতিনিধি, মৃত্যুঞ্জয়ের কাছ থেকে একটু জানি। মৃত্যুঞ্জয়, একেবারেই দেখো, গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার যে বাড়ি, সে বাড়িতে কিন্তু পৌঁছেছেন এবং তার বাড়ির যে কালী পুজো প্রত্যেকের মতো এবারেও তিনি সেখানে হাজির হয়েছেন এবং মাতৃ আরাধনায় তিনি মেতে উঠেছেন। এবং গতকাল মাতৃ আরাধনার পর তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয় এবং সেখানেই তিনি কিন্তু জানান 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে অসুর বধ করা হবে। তবে এইটা নিয়েই কিন্তু জল্পনা ছিল যে কাকে এই মন্তব্য তিনি করেছেন এবং তা খুলাসা হয়ে গেল আজকেই। কারণ আজকেও তিনি যে পারিবারিক যে কালী পুজো, সেই কালী পুজোতে তিনি অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি মাতৃ আরাধনার শেষে আবারও তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানে তিনি জানান যে অসুর বলতে তিনি কিন্তু সরাসরি সুকান্ত মজুমদারকেই তিনি কিন্তু টার্গেট করেছেন এবং তাছাড়াও বিজেপির একাধিক যে সমস্ত নেতা নেত্রী রয়েছে তাদেরকেও তিনি কিন্তু মন্তব্য করে যে এই বিচার নেন। তবে তার যে মন্তব্য, এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই কিন্তু একটা জল্পনা, সেই জল্পনা কিন্তু তৈরি হয়েছে। তবে তার মূলত হচ্ছে বক্তব্য যে অসুরের মতন দেখতে একমাত্রই সুকান্ত মজুমদার, সেই কারণের জন্যই যে অসুর সবার প্রথমেই সুকান্ত মজুমদারকে করা হবে এবং তার পরবর্তী সময়ে একাধিক যে নেতা নেত্রী রয়েছে তাদেরকে। অনেক ধন্যবাদ মৃত্যুঞ্জয়। আর সুকান্ত মজুমদারের কথা উঠে এলো, সুকান্ত মজুমদারের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, কি বলেছেন তিনি শোনাই। কোনো অসুবিধা নেই, মা দুর্গা আমার মুখ দেখলে পরে ত্রিশূল মারবে না মুখে। মা দুর্গা অন্যদিকে চলে যাবে, ত্রিশূলটা ওনার দিকে না ঘুরে যায়, তাহলে মুশকিল হয়ে যাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন কাকে নিয়ে কি করবেন এটা প্রেডিকশন করা খুব মুশকিল। এবং আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু ওনার অনেক গোপন তথ্য আমি বাইরে বলে দিয়েছি 2-4টে, সেগুলো নিয়ে উনি বেশি চিন্তিত আছেন। ইগনোর ইট, আমি শুধু এটুকুই বলবো, এর থেকে বেশি কিছু নয়। এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। বারবার করেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই বিষয় নিয়ে সরব হয়েছেন, তৃণমূল নেতৃত্বরা সরব হয়েছেন, তৃণমূল সুপ্রিমো সরব হয়েছেন। আর এবার কবে এসআইআর শুরু হবে রাজ্যে এই জল্পনা যখন চলছে, এর মধ্যেই এসআইআর নিয়ে কি নয়া তৎপরতা প্রশ্ন উঠছে। তার কারণ আজকেই দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন, শুধুমাত্র বাংলার নয়, সমস্ত রাজ্যের সিইওদের নিয়ে কিন্তু বৈঠক ডাকা হয়েছে দিল্লিতে। এই বৈঠক নির্বাচন কমিশন ডেকেছেন এবং আজকে রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। 22 অক্টোবর এবং 23 অক্টোবর অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন দেশের সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক ডাকলো
রাজ্যের জাতীয় নির্বাচন কমিশন এবং এই মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ডেকে পাঠানো হয়েছে একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বা যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং নির্বাচন কমিশন সূত্রে খবর যে রাজ্যের সিইও এবং অ্যাডিশনাল সিইও আজ রাতেই অর্থাৎ আজ মঙ্গলবার রাতেই তারা চলে যাচ্ছেন দিল্লিতে। আগামীকাল অর্থাৎ বুধবার দুপুর 3টে থেকে এই বৈঠক শুরু হবে এবং বৃহস্পতিবার দুপুর অবধি এই বৈঠক চলবে। এসআইআর নিয়েই মূলত এই বৈঠক হবে। কিভাবে এসআইআর সুষ্ঠুভাবে ইমপ্লিমেন্টেড করা যায় তার জন্য কিন্তু বেশ কিছু পরীক্ষা দিতে পারে নির্বাচন কমিশন, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। ক্যামেরায় তরুণের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। কবে থেকে রাজ্যে চালু হবে এসআইআর, এই নিয়ে একটা জল্পনা ছিল। আর এর মধ্যেই নয়া তৎপরতা, যেখানে নির্বাচন কমিশন এবার বৈঠক ডেকেছে আজকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনিও কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন আজকে রাতে এবং সেখানে সমস্ত রাজ্যের সিইওদের নিয়ে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। অবশ্যই নজর থাকবে বৈঠক থেকে। আর এদিকে আলমারির ভেতর থেকে উদ্ধার আরজি করের সঞ্জয়ের ভাগ্নির দেহ, খুন বাড়ছে রহস্য। আলিপুরে 11 বছরের কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়, আলমারির থেকে মিলল ওই দেহ। এই ঘটনায় কালী পুজোর পরদিনই বিদ্যাসাগর কলোনিতে নেমে এলো শোকের ছায়া। উল্লেখ্য, কিশোরী সম্পর্কে আরজি করের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের বড় দিদির মেয়ে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারে ধুমধুমার কাণ্ড আমরা দেখেছি, প্রতিবেশীরা মারধর করেন তার সৎ মা এবং বাবাকে। কিভাবে ওই মেয়ের মৃত্যু হলো, এত ছোট একটি মেয়ের কিভাবে মৃত্যু হলো, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কিছু জানা গিয়েছে? একেবারে দেখো, ময়নাতদন্ত হয়েছে এবং ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন এটা আত্মহত্যার ঘটনা এবং কন্টিনিউয়াস একটা লিগেচার মার্ক পাওয়া গেছে, যেটা আত্মহত্যার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এবং যেভাবে দেহটা পাওয়া গেছিল সেটা আলমারির ভেতরে যে রড থাকে সেটা পার্শিয়াল হ্যাঙ্গিং, সেই রড থেকে একটি দড়ি এবং আলমারির পায়ের একেবারে মেঝেতে একটি টুলের ওপরে বসানো অবস্থায় ছিল, পার্শিয়াল হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তকারী অফিসাররা জানিয়েছেন এটি আত্মহত্যার ঘটনা। যদিও পাড়া প্রতিবেশীরা তাদের আজকে ক্ষোভ উগড়ে দেন। তাদের অভিযোগ যে বাচ্চাটির ওপর নিয়মিত টর্চার হতো এবং এই ঘটনা একটি আত্মহত্যার ঘটনা নয়, এর পেছনে খুনের ঘটনা হতে পারে। যদিও ইতিমধ্যেই তোমাকে জানালাম যে ময়নাতদন্ত কিন্তু আত্মহত্যার ইঙ্গিতই দিয়েছে। এখন এই যে বাচ্চাটি আত্মহত্যা হয়েছে বলে ময়নাতদন্ত থেকে জানা যাচ্ছে, সেই আত্মহত্যা কেন পথ বেছে নিল 11 বছরের একটি বাচ্চা, সেটা কি তার ওপর যে নিয়মিত অত্যাচার চলতো বলে প্রতিবেশীরা যেটা অভিযোগ করছেন। একেবারে পিয়ালি, যে অভিযোগ উঠছে সেই অভিযোগ কি বলছেন প্রতিবেশীরা আমরা শোনাই। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পিয়ালি মিত্রকে। শোনাবো প্রতিবেশীরা কি বলছেন। সেদিনকেও দুপুরে মেরেছে, আশেপাশের লোকেরা সবাই বলছে সেদিনও মেরেছে দুপুরবেলায়। বাচ্চাটা সবসময় ভয়ে থাকতো, যে বাচ্চা পায়ে নুপুর বাঁধতে পারে না সে বাচ্চা গলায় দড়ি আলমারিতে কি করে দিল। যে বাচ্চা মরবে বাচ্চার জন্য ছটফট করবে, সে বাচ্চা কি হয়েছে, মানে আলমারির কোনো কাপড় চোপড় হেলেনি, স্ট্রেট হয়ে রয়েছে। মানে কি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।